রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে গেছেন গ্রেপ্তার হওয়া একই থানার সাবেক অফিসার ইনচার্জ শাহ আলম। এ ঘটনায় একটি মামলা দায়ের ও কর্তব্যরত এক এএসআই বরখাস্ত করা হয়েছে। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তরায় 50 জনকে হত্যার ঘটনার মূল আসামি ছিলেন শাহ আলম। গত 8 জানুয়ারি কুষ্টিয়া পুলিশ লাইন্স থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে জিজ্ঞাসাবাদের সময় পালিয়ে যান তিনি। ঘটনা জানাজানি হলে রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা থানার সামনে ভিড় করেন। তারা অভিযোগ করেন শাহ আলম প্রায় 50 জন আন্দোলনকারীকে হত্যা করেছেন। তাকে এবং পালানোর সহায়তাকারীদের গ্রেফতারের দাবি জানান শিক্ষার্থীরা। শুক্রবার বাদ জুমা থানার সামনে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 5 আগস্ট আমাদের প্রায় 50 জনের উপরে এই থানার সামনে শহীদ হয়েছে এবং 3 থেকে 400 তার উপরে 500-700 মানুষ গুলিবিদ্ধ হয়েছে। তার দায়িত্বে ছিল তিনি, সে অ্যারেস্ট হওয়ার পর এই থানার এত সিকিউরিটির ভিতর থেকে কেমনে বের হয়ে গেল। অনতিবিলম্বে তাকে এখানে গ্রেফতার করতে হবে, গ্রেফতার করে তাকে আবার এখানে নিয়ে আসতে হবে। এই ঘটনার সাথে সংযুক্ত সে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো উচ্চপদস্থ কর্মকর্তাও হয়, তাকেও এর সাথে গ্রেপ্তার করতে হবে। আমরা এই দুই দাবি নিয়েই আগামীকালকে দুপুর 2টার সময় বিএনএস সেন্টারে আমাদের বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হবে। শুধু শিক্ষার্থীদের নয়, সব রাজনৈতিক দলের মতামত নিয়েই আগামী সপ্তাহের মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই সাথে চলছে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিও। ঐশী গোস্বামী, প্রমাণ রিপোর্ট। আগামী 15 জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের দাবি জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 15 জানুয়ারির মধ্যে আমাদের যেই প্রোক্লেমেশন অফ রেভলিউশন সেটি ঘোষণা করার জন্য আমরা দাবি জানিয়েছি। এরই পরিপ্রেক্ষিতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, দেরি করে হলেও প্রোক্লেমেশন ইস্যুতে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে শিগগিরই প্রকাশ করা হবে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র। সবগুলো রাজনৈতিক পক্ষ এবং শুধুমাত্র রাজনৈতিক নয়, বরং গণঅভ্যুত্থানের যতগুলো পক্ষ আছে, যত ধরনের পক্ষ আছে, সবার সাথে কথা বলে সরকার আগামী সপ্তাহের মধ্যে এই ডকুমেন্টটির ব্যাপারে এবং কবে এই ঘোষণাপত্র, কিভাবে এই ঘোষণাপত্র প্রকাশিত হবে অথবা ঘোষিত হবে সেই সম্বন্ধে সরকার আগামী সপ্তাহের মধ্যেই সবার সাথে পরামর্শ ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তটি জানাবে। এ সময় চলতি মাসে সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন হাতে আসবে জানিয়ে মাহফুজ আলম বলেন, কতটুকু সংস্কার হয়েছে তার ভিত্তিতেই আগামী জাতীয় নির্বাচনের তারিখ ঠিক করা হবে। কনসালটেশন প্রসেসে ঢোকার পর আমরা আসলে ঠিক করব, রাজনৈতিক দলগুলো ঠিক করবে যে কতটা সংস্কার আমরা করতে চাই এই রাষ্ট্রে। ওই সংস্কার যদি মধ্যমেয়াদী হয়, দীর্ঘমেয়াদী হয়, স্বল্পমেয়াদী হয় বা কি ধরনের সংস্কার, এটা যদি ঠিক হয়, ওই সংস্কারের মেয়াদ অথবা পরিধির ভিত্তিতে আমি মনে করি নির্বাচনের ডেট ঠিক হবে। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে বলেও জানান এই উপদেষ্টা। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভা। 24/3/2000। ঐশী গোস্বামী, প্রমা, এটিএন বাংলা, ঢাকা। যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিক নামের হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। ইতিমধ্যে রক্ত ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে। ওই হাসপাতালের অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীনে লিভার, কিডনি ও হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা খালেদা জিয়ার স্বাস্থ্যের প্রাথমিক কিছু পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করেছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন জানান, বেশ কিছু টেস্ট করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের ভিত্তিতে দ্রুত চিকিৎসা শুরু হবে। এ সময় খালেদা জিয়ার আরোগ্য লাভে দেশবাসীর কাছে দোয়া চান তিনি। এর আগে স্থানীয় সময় বুধবার এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ওনার অধীনে বিশেষজ্ঞ চিকিৎসকরা ওনার স্বাস্থ্য পরীক্ষা করেছেন এবং অ্যাকর্ডিংলি ওনার স্বাস্থ্য পরীক্ষার কিছু নিরীক্ষা করার জন্য অ্যাডভাইস করেছেন। সে অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা শুরু হচ্ছে এবং আমরা আশা করছি হয়তো কালকে পরশুর মধ্যেই ওনাদের পরীক্ষা নিরীক্ষার পর্ব যেটি আছে সেটি ইনশাআল্লাহ সমাপ্ত হবে। পরবর্তী চিকিৎসা পদ্ধতি কি ধরনের হবে সে ব্যাপারে ওনারা সিদ্ধান্ত জানাবেন এবং সে অনুযায়ী ওনারা সুপারিশ করবেন এবং আমাদের
বাংলাদেশ থেকে আসা মেডিকেল বোর্ডের সম্মানিত সদস্যরা, ওনারাও সবাই আছেন। পরবর্তী ট্রিটমেন্টের ধাপ কোনটা হবে এবং ওনার শারীরিক অবস্থা বর্তমানে কি অবস্থায় আছেন সেটা ওনারা পর্যবেক্ষণ এবং আলোচনা পরামর্শ করছেন। ক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠানে তিনি বলেন, একটি মহল জাতিকে বিভক্ত করতে উঠে পড়ে লেগেছে। 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর নানা ষড়যন্ত্র চলছে। সতর্ক করে বিএনপি মহাসচিব দেশ ও গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান জানান। মনিরুল হাসানের রিপোর্ট। স্বৈরশাসক শেখ হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা, নির্যাতন, নিপীড়নের তথ্য উপাত্ত নিয়ে প্রকাশিত রাজবন্দির জবানবন্দি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠানে প্রকাশিত বইকে ন্যায় বিচার অর্জনের লড়াইয়ে এক মহাকাব্য হিসেবে উল্লেখ করা হয়। যখন আমরা আন্দোলন শুরু করেছি তখন থেকেই বিএনপি মহাসচিব বলেন, জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে কেউ টিকে থাকতে পারে না। শেখ হাসিনার পরিণতি তারই প্রমাণ। ইতিহাসের কি অমোঘ বিধান যে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে তিনি চিকিৎসার জন্য লন্ডনে গেলেন এবং গেলেন রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি মুক্ত হবেন অল্প দিনের মধ্যে পুরোপুরি কেস থেকে, তিনিও এসে আমাদের মাঝে উপস্থিত হবেন। দেশ স্বৈরশাসন মুক্ত হলেও এখনো নানা ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। হাসিনা পালানোর পর থেকে আমরা কেন জানি না নিজেদেরকে আবার সেই পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য। আর ক্ষমতা তো টিকে থাকবে তখনই যখন এটাকে তুমি সেটেল করতে পারবে, স্টেবিলিটি আসবে, স্থিতিশীলতা আসবে। কিছু মানুষ একেবারে যেন ডেসপারেট হয়ে গেছে, তার দেশকে ভাগ করবে, আবার জনগণকে বিভক্ত করবে। এখন বিভিন্ন রকম কথা বলছে, বিভিন্ন রকম আপনার উস্কানি দিচ্ছে, উস্কানিমূলক কথা হচ্ছে। আপনারা দয়া করে এগুলোর মধ্যে যাবেন না। বিএনপি সংস্কারের পক্ষে দাবি করে তিনি এও বলেন, জনসমর্থন ছাড়া কোনো সংস্কারই গ্রহণযোগ্য, টেকসই হবে না। সংস্কার অবশ্যই লাগবে, কিন্তু সেই সংস্কারটার যে পেছনে যে শক্তিটা লাগবে সেটা হচ্ছে একটা নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার। এটা ছাড়া সংস্কারকে কখনো আপনার লেজিটিমেসি দিতে পারবো না আমরা। এ সময় আবারও অত্যাবশ্যকীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান বিএনপি নেতারা। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। ফরিদপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য নিষ্কন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেনের ব্যাংক হিসাব ৩,১৬২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। এছাড়া 19 কোটি 29 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। দুদক কার্যালয়ে সাংবাদিকদের তথ্য জানিয়ে মহাপরিচালক আক্তার হোসেন বলেন, সংসদ সদস্য পদে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন নিক্সন পরিবার। প্রাথমিক অনুসন্ধানে যে তথ্যাদি পাওয়া গেছে, এর বাইরেও দেশে এবং দেশের বাইরে যদি আরও স্থাবর অস্থাবর সম্পদ পাওয়া যায় তাহলে, এবং আরও কারো সংশ্লিষ্টতা যদি পাওয়া যায় তাহলে এই মামলার সাথে সেগুলো অন্তর্ভুক্ত হবে।